প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ভিডিওটির বিষয় হলো স্টপিং বাই ওটস অন এ স্নোই ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। এই কবিতাটি নিয়ে। কবিতাটি অনার্স ফার্স্ট ইয়ারের ইংলিশ রিডিং স্কিলসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা। এছাড়াও অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমরা স্টপিং বাই ওটস অন এ স্নোই ইভিনিং এই কবিতার রাইম স্কিম, সামারি, টোন, অথার্স পজিশন এবং থিম নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব কবিতার রাইম স্কিম নিয়ে। কবিতাটি 4টি স্ট্যানজায় বিভক্ত, আর কবিতার রাইম স্কিম হলো এ এ বি এ, বি বি সি বি, সি সি ডি সি, ডি 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 ডি। আর এখন আমরা আলোচনা করব কবিতার সামারি নিয়ে। At first, the speaker describes about a forest. তো কবিতার শুরুতে কবি একটা ফরেস্টের বর্ণনা করছেন। One evening, একদিন সন্ধ্যায়, the speaker stops to see the snow falling through the trees. তো কবি একটা স্থানে গিয়ে থামলেন যেখানে তিনি গাছপালার মধ্য দিয়ে স্নো ফলিং দেখতেছিলেন, অর্থাৎ বনের গাছপালার মধ্যে যে তুষারপাত হচ্ছিল তিনি সেটা দেখতেছিলেন। দেয়ার ওয়াজ এ ফ্রোজেন লেক নিয়ার বাই, এবং সেই বনের খুব নিকটেই একটা ফ্রোজেন লেক ছিল। নো সাউন্ড ইজ হিয়ার্স এক্সেপ্ট দ্য সাউন্ড অফ স্নোফল। আর সেই স্থানে তুষারপাতের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। হিজ হর্সেস ইজ অ্যানক্সিয়াস টু কিপ গোয়িং। কবি না, এখানে এই কবিতাটি কবি স্পিকারের মাধ্যমে বলছেন। তো স্পিকার যেই ঘোড়ায় করে সেখানে গিয়েছিলেন, তো তার সেই ঘোড়াটা খুব চিন্তিত ছিল যে এইখানে থামা কি ঠিক হবে কিনা। বাট দ্য স্পিকার স্টেজ, কিন্তু স্পিকার সেখানে থামলেন। অ্যান্ড হি ওয়াজ স্টাডিং অ্যাবাউট দ্য বিউটিফুল ওটস, এবং সেই বনের যে সৌন্দর্যতা তিনি সেটা উপভোগ করতেছিলেন। দ্য স্পিকার স্টপস হিজ হর্স আউটসাইড এ উড। আর স্পিকার তার ঘোড়াটাকে সেই উডের বাহিরে, সেই বনের বাহিরে রাখলেন। হিয়ারিং হিজ হর্সেস বেল শেক, দ্য স্পিকার ইমাজিনস দ্যাট দ্য অ্যানিম্যাল ওয়ান্টস টু কিপ গোয়িং। আর তিনি যখন তার সেই ঘোড়াটাকে সেই উডের বাহিরে রাখলেন, তো তার ঘোড়াটা তার গলায় যে বেল ছিল তো সেটা নাড়িয়ে নাড়িয়ে শব্দ করতেছিল, কারণ ঘোড়াটা মনে করতেছিল যে এখানে থামাটা হয়তোবা ভালো হবে না। তো স্পিকার তার বেলের শব্দ শুনে তিনি বুঝতে পারলো যে তার সেই অ্যানিমেলটা, তার সেই ঘোড়াটা যেটাতে করে তিনি এখানে এসেছেন, সেই ঘোড়াটা এখানে থামতে চাচ্ছে না, সেটা চলমান অবস্থায় থাকতে চাচ্ছে। He reflects that the owner of the woods who lives in the village will not see him. তো সে রিফ্লেক্ট করলো যে এই উডের যেই মালিক, সে হয়তোবা এই গ্রামেই বাস করে, কিন্তু তাকে দেখতে পাবে না। ইন দ্য থার্ড স্ট্যান্জা, তৃতীয় স্ট্যান্জাতে, দ্য স্পিকার এক্সপ্যান্ডস হিজ অ্যাংজাইটি ওভার দ্য আনটাওয়ার্ড অ্যাকশন কজেস দ্য হর্স টু শেক হিজ হার্সনেস বেল। তো তৃতীয় স্ট্যান্জাতে স্পিকার এক্সপ্যান্ডস করছে যে ঘোড়াটা এই যে তার গলার মধ্যে যেই বেলটা দিয়ে শব্দ করছিল, সেটা সে কেন করছিল, যে সে হয়তোবা তাদের প্রতিকূল কিছু অনুভব করতে পেরেছে, বা সে এমন কিছু ভাবতেছিল যে এইখানে তাদের প্রতিকূলে কিছু হতে পারে। তো এই জন্য সে তার মালিককে সংকেত দিচ্ছিল তার সেই গলার ঘন্টাটা বাজিয়ে যে এখানে থাকাটা হয়তো বা উচিত হবে না। In the last stanza, the speaker acknowledges that the woods are lovely, dark and deep. তো শেষ স্ট্যান্জাতে কবি বুঝতে পেরেছিল যে এই উডসটা খুবই লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। He seems reluctant, however, to pursue this insight more deeply. তো স্পিকার খুব অনিচ্ছুক বা অসম্মত দেখাচ্ছিল, কারণ তিনি এই প্লেসটাকে খুব ডিপলি নিয়ে নিয়েছিল। হি ইমিডিয়েটলি অবজার্ভস দ্যাট, কিন্তু সে খুব শীঘ্রই বুঝতে পেরেছিল যে হি হ্যাজ প্রমিসেস টু কিপ,
অ্যান্ড মাইলস টু গো বিফোর স্লিপ। তো সে খুব ইমিডিয়েটলি বুঝতে পেরেছিল যে তার প্রচুর কাজ রয়েছে এবং তাকে আরও অনেক দূর পর্যন্ত জার্নি করতে হবে। তো এইখানে মূলত এই উর্স বলতে আসলে মৃত্যুর পরে যেই কবর বা শান্তির স্থান সেটাকে বোঝানো হচ্ছে, যে সেটা সব মানুষেরই কাম্য। সবাই সেটা চায় যে মৃত্যুর পর সেই চিরন্তন শান্তিতে সেখানে ঘুমিয়ে থাকবে। কিন্তু এই পৃথিবীতে মানুষের কিছু দায়িত্ব কর্তব্য থাকে যেগুলো তাদেরকে সম্পূর্ণ করতে হয়। তো এখানে কবি এটাই বোঝাচ্ছেন যে সেই উর্সটা খুবই লাভলি ছিল, ডার্ক ছিল, ডিপ ছিল, সে সেখানে থাকতেও চেয়েছিল, কিন্তু এই পৃথিবীতে তার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যেগুলো করার জন্য তাকে সেখান থেকে এখন যেতে হবে। দ্য সেন্ট্রাল ফোকাস অফ দ্য পোয়েম ইজ নট দ্য ওটস। কবিতার সেন্ট্রাল ফোকাস এই ওটস নয়। দ্য পোয়েম এন্ডস উইথ অ্যাম্বিগুয়াসলি, অ্যাম্বিগুয়াসলি অর্থাৎ অনিশ্চিতভাবে। তো কবিতাটি শেষ হয়েছে অনিশ্চিতভাবে। দ্য রিডার লার্ন ভেরি লিটল অ্যাবাউট দ্য স্পিকার, either where he is coming from, where he is going, or why he stops. তো এই কবিতাটি পড়ে একজন রিডার কবিতার স্পিকার সম্পর্কে খুব স্বল্পই জানতে পেরেছে। তিনি কোথা থেকে এসেছেন, তিনি কোথায় যাচ্ছেন এবং কেনই বা তিনি এখানে থামলেন। তো এই জিনিসগুলো কবিতাতে খুব ভালো বর্ণনা নেই। তো এই জিনিসগুলো সম্পর্কে একজন রিডার খুব অল্পই জানতে পেরেছেন। The speaker, however, does not permit himself to reflect too deeply about the occasion. আর একজন রিডার এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো জানতে পারেনি, খুব অল্পই জানতে পেরেছে কারণ কবিতার স্পিকার তার নিজের সম্পর্কে কবিতায় খুব বেশি রিফ্লেক্ট করেনি। The speaker ends the poem to go ahead in the journey of life. আর কবিতার স্পিকার কবিতাটি শেষ করেছেন এই বলে যে জীবনের জার্নিতে তাকে আরো এগিয়ে যেতে হবে। আর এখন আমরা আলোচনা করব কবিতার অথর্স পজিশন এবং টোন নিয়ে। আমরা জানি অথর্স পজিশন হয় সাবজেক্টিভ হয় অথবা অবজেক্টিভ হয়। সাবজেক্টিভ কখন হয়? যদি একটা কবিতার নিজের মনের ভাব প্রকাশ করে, তাহলে সেই কবিতার পজিশন হয়, অথর্স পজিশন হয় সাবজেক্টিভ। আর কবি যদি তার নিজের মনের ভাব প্রকাশ না করে, সেক্ষেত্রে অথর্স পজিশন হয় অবজেক্টিভ। তো এই কবিতাটিতে কবি রবার্ট ফ্রস্ট একজন স্পিকারের মাধ্যমে তার মনের ফিলিংস ব্যক্ত করেছেন। তো যেহেতু তিনি নিজে এই কবিতায় তার মনের ভাব প্রকাশ করেননি, একজন স্পিকারের মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করেছেন, তাই এই কবিতার অথর্স পজিশন হলো অবজেক্টিভ। আর কবিতার টোন হলো দ্য পোয়েম বিগিনস ইন এ কনভারসেশনাল পার্সোনাল টোন, বাট দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম ইজ সিরিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল। যেহেতু কবিতাটিতে কবি জীবন এবং মৃত্যুর সম্পর্ক তুলে ধরেছেন, তো এই কবিতার টোন হলো সিরিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল। এখন আমরা আলোচনা করব কবিতার থিম নিয়ে। দ্য সেন্ট্রাল থিম অফ দিস পোয়েম ইজ দ্য এটার্নাল কনফ্লিক্ট ফর লাইফ অ্যান্ড ফর ডেথ। তো এই কবিতার সেন্ট্রাল থিম হলো যে লাইফ এবং ডেথ নিয়ে যেই এটার্নাল কনফ্লিক্ট সেটা। ইন দ্য ওপেনিং অফ দ্য পোয়েম উই সি এ ট্রাভেলার রাইডিং অন এ হর্স। তো কবিতার শুরুতে আমরা একজন ট্রাভেলারকে দেখতে পাই যে ঘোড়ায় করে রাইড করছিল। দ্যাট স্টপস নিয়ার এ স্নো কভার্ড ওটস, যে কিনা একটা তুষার সম্পূর্ণ বনের নিকটে গিয়ে থামলেন। দ্য ট্রাভেলার ইজ পারসুয়েড বাই দ্য বিউটি অফ দ্য ওটস অ্যান্ড দ্য সলিটিউড অফ দ্য অ্যাটমসফিয়ার। তো সেই ট্রাভেলার বা কবিতার স্পিকার তিনি সেই বনের সৌন্দর্য এবং সেই পরিবেশের সৌন্দর্য দেখে খুব মুগ্ধ হলেন। দ্য হর্স হেজিটেটস এদার টু গো অর টু স্টপ। আর তিনি যেই হর্সে করে এসেছিলেন সেই হর্সটা সেখানে থামতে এবং সেখান থেকে যাওয়ার জন্য হেজিটেট ফিল করছিল। বিকজ ইট সিজ নো ফার্ম হাউস নিয়ারলি, কারণ সেই ঘোড়াটা সেখানে কোনো ঘর দেখতে পায়নি। দ্য উডস অ্যাপিয়ার সো লাভলি অ্যান্ড অ্যাট্রাকটিভ দ্যাট, সেই বনটা এতটাই লাভলি এবং অ্যাট্রাকটিভ ছিল যে দ্য ট্রাভেলার ফিলস অ্যান আর্জ অফ স্লিপিং দেয়ার, ট্রাভেলার
ফিল করছিল যেন তিনি সেখানে ঘুমিয়ে থাকেন। তার কাছে সেই প্লেসটা বা সেই বনটা এতটাই লাভলি এবং অ্যাট্রাকটিভ লেগেছে, তিনি সেখানে ঘুমাতে চেয়েছেন। ইনস্ট্যান্টলি হি রিমেম্বার্স দ্যাট, শীঘ্রই তার মনে পড়ল যে হি হ্যাজ সাম প্রমিসেস টু কিপ অ্যান্ড হি হ্যাজ টু ট্রাভেল এ লং ডিস্টেন্স টু কিপ হিজ প্রমিসেস। তার কিছু দায়িত্ব কর্তব্য আছে এবং সে তার সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করার জন্য তাকে আরো দীর্ঘ সময় ট্রাভেল করতে হবে। The snow-covered woods, frozen lake, and solitude of cold evening symbolize the cold death. তো এই যে কবিতায় স্নো কভার্ড ওটসের কথা বর্ণনা করা হয়েছে, ফ্রোজেন লেকের কথা বর্ণনা করা হয়েছে এবং যেই কোল্ড ইভিনিং এর কথা বর্ণনা করা হয়েছে, তো এই জিনিসগুলা সিম্বলাইজ করছে ডেথকে, অর্থাৎ মৃত্যুকে। The promises to keep means the commitment to some duties in life, and sleep means death. তো বলছে যে প্রমিসেস টু কিপ, তো এটার মিনিং এই কবিতায় বোঝানো হচ্ছে দ্য কমিটমেন্ট টু সাম ডিউটিস, অর্থাৎ মৃত্যুর আগে মানুষের এই পৃথিবীতে যে দায়িত্ব কর্তব্য থাকে তো সেটা পালন করা, এটাই বোঝাচ্ছে যা প্রমিসেস টু কিপ। অ্যান্ড স্লিপ মিনস ডেথ, এবং কবিতায় স্লিপ বলতে এখানে মৃত্যুর যে ঘুম সেই ঘুমকে বোঝানো হচ্ছে। ওয়ান পার্ট অফ হিউম্যান মাইন্ড ওয়ান্টস টু লাইভ ফরএভার অন দিস আর্থ, যে আমাদের মানুষের মনের একটা অংশ চায় যে এই পৃথিবীতে সারা জীবনের জন্য আমরা যেন বেঁচে থাকি। হোয়াইল, যখন দ্য আদার পার্ট ওয়ান্টস, যখন আমাদের মনেরই আরেকটা অংশ চায় টু হ্যাভ এটার্নাল রেস্ট ইন ডেথ, আমাদের মনের আরেকটা অংশ চায় কি, যে এই পৃথিবীতে বসবাস না করে মৃত্যুর পরে যে চিরনিদ্রায় শায়িত হওয়া লাগে সেটা। অর্থাৎ এখানে কবি স্পিকারের মাধ্যমে বর্ণনা করছেন যে আমাদের মনের একটা অংশ এই পৃথিবীতে সারা জীবনের জন্য বেঁচে থাকতে চায়, আর আমাদের মনের আরেকটা অংশ চায় যে মৃত্যুর পরে আমাদের যেই শান্তির নিদ্রা, তো সেই ঘুম যেন আমরা ঘুমিয়ে সারা জীবন থাকি। The human beings is in a continuous travel towards death. আর স্পিকার বলছেন যে মানব জীবন আসলে কন্টিনিউয়াসলি ডেথের নিকটেই যাচ্ছে, আমরা আমাদের কাজের মাধ্যমে আস্তে আস্তে করে ডেথের নিকটে যাচ্ছি। The poet is quite successful in handling the theme at the end of this poem. আর এই কবিতার যে মেইন থিম সেটা খুব সুন্দর করেই কবিতায় বুঝিয়েছেন, বিশেষ করে কবিতার শেষের দিকে, হোয়ার হি সেজ, যেখানে তিনি বলেছেন ডেথ ইজ লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, মৃত্যু খুব লাভলি, খুব ডার্ক এবং ডিপ, বাট কিন্তু লাইফ ইজ ফুল অফ ডিউটিস, কিন্তু জীবনের দায়িত্ব কর্তব্য অসংখ্য। তো এখন আমরা আলোচনা করব কবিতার ফিগার্স অফ স্পিচ নিয়ে। তো কবিতার প্রথমে যে ফিগার্স অফ স্পিচের ব্যবহার হয়েছে তা হলো অ্যালিটারেশন। আমরা জানি অ্যালিটারেশন হলো দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। তো কবিতার প্রথম লাইন, হুজ ওটস দেয়ার আর আই থিঙ্ক আই নো, তো এখানে ডাব্লু ইজ রিপিটেড ওয়ান মোর টাইম, সো ইটস অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। এছাড়াও কবিতার শেষ স্ট্যান্জার প্রথম লাইন, দ্য ওটস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, তো এখানে দ্য পোয়েটস কম্পেয়ার্স ওটস উইথ বিউটি, তিনি ওটসকে বিউটির সাথে তুলনা করেছেন, তো এখানে মেটাফোর ইউজ করা হয়েছে। তো এই ছিল স্টোপিং বাই ওটস অন এ স্নোই ইভিনিং, এই কবিতার যাবতীয় সব কিছু। কবিতাটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইংলিশ লিটারেচার সম্পর্কিত বিভিন্ন বেঙ্গলি লেকচারের জন্য এবং সাজেশনের জন্য আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।